কানটা ভারী, ভারী লাগছে বা কানে আওয়াজ হচ্ছে, সমস্যা চানকে বলে কটকট আওয়াজ হচ্ছে, শোঁ-শোঁ আওয়াজ হচ্ছে, কানে রস পড়ছে, কানে কম শুনছি, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। আ দেখুন হেডফোনটা ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক। এই কারণেই বলছি। এবার ডিপেন্ড করছে কি ধরনের কম শুনছে। মানে যদি ধরুন কানের পর্দা ফুটো হয়েছে, তাহলে কিন্তু এটা অপারেশন ছাড়া আর কোনো গতি নেই। তাকে অপারেশন করেই কানের পর্দা জুড়তে হবে এবং তারপরে সে বেটার শুনবে। অনেকে আছে বলে কি কানে কন্টিনিউয়াসলি আওয়াজ হচ্ছে, একটা টি করে আওয়াজ হচ্ছে বা কন্টিনিউ একটা শব্দ হচ্ছে, শোঁ-শোঁ আওয়াজ হচ্ছে। সেটাও কিন্তু মানে ব এমনি হচ্ছে সেটা কিন্তু হয় না। সেটাও কিন্তু একটা ডিজিজের কারণের জন্যই হতে পারে। অনেকে বলছে কি কন্টিনিউয়াসলি মাথা ঘুরছে বা বাঁদিক থেকে ডান দিকে ঘুরলে মাথা ঘুরছে, চলতে মাথা ঘোরে বা শোয়া থেকে উঠলে মাথা ঘোরে। কথাতেই আসে যে যাদের সে চুলো বাঁধে। কেন বলছি এই কথাটা? আজকে আমাদের যে গেস্ট আছে তার সঙ্গে কথা বললে আপনারা অবশ্যই জানতে পারবেন। তার কারণ হচ্ছে তিনি এক হাতে ডাক্তারি করছে আবার অন্য হাতে মডেলিং, অ্যাক্টিং একসঙ্গে চালিয়ে যাচ্ছে। কিভাবে ম্যানেজ করেন? সবকিছু জেনে নেবো আজকে আমাদের গেস্ট ডক্টর ঐশ্বরিয়া শর্মার কাছ থেকে। নমস্কার, আমি ডক্টর ঐশ্বরিয়া শর্মা। বাই প্রফেশন আমি একজন ডাক্তার এবং আমি এমএস সিএনটি করছি, ফার্স্ট ইয়ার পিজিটি। অ্যান্ড ডাক্তারির সাথেও আমি অভিনয়টা এবং মডেলিংটা করতে ভালোবাসি। শখে করি, ভালো লাগে তাই। আচ্ছা, কেমন আছো বলো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, না আমিও তো বিন্দাস আছি। তাই এখানে যাক, দুটো কিভাবে ম্যানেজ করো সেটা হচ্ছে সবচাইতে বড় কথা। দুটো ম্যানেজ করাটা এখন একটু ডিফিকাল্ট হচ্ছে। কারণ এখন যেহেতু ফার্স্ট ইয়ারে অ্যাজ এ পিজিটি চাপটা অনেকটাই বেশি থাকে। তো মেইনলি আমি এগুলো উইকেন্ডে করি। বাট হ্যাঁ, অনেক অফারই আমাকে মানে পোস্টপোন করতে হয় বা করতে পারি না। কারণ আমার অবভিয়াসলি ফার্স্ট প্রায়োরিটি আমার ডাক্তারিটা। আর চেষ্টা করছি ম্যানেজ করার। যখনই ছুটি পাচ্ছি সেই দিনগুলোতে করছি। বাকি মানে সপ্তাহে ৬ দিন ডাক্তারি করছি। তবে আশা করি পরে আরেকটু বেশি সময় দিতে পারব। আর মডেলিং, অ্যাক্টিং কতদিন ধরে করছো? মডেলিং, অ্যাক্টিং এর শখ আমার ছোট থেকেই আছে। তারপরে আমি যখন এমবিবিএস করতে যাই, তখন আমার কিছুটা পজ ছিল এই কারণেই কারণ তখন পড়াশোনার চাপ ভীষণ ছিল, সময় পেতাম না। তারপরে আমি কলকাতা আসি, বোনের সাথে থাকতে শুরু করি অ্যান্ড এখানেই স্টার্ট হয় আমার মেইনলি অ্যাক্টিং অ্যান্ড মডেলিং ক্যারিয়ারটা। কারণ তখন আমি চাকরির সাথে মডেলিংটা করতাম, তো সময় পেতাম আপাতত। কিন্তু রিসেন্টলি পাচ্ছি না কারণ এই মানে স্পেশালাইজেশন এ ঢোকার পর থেকে সময়টা অনেক কমে গেছে। তাও আছি ৩-৪ বছর। আচ্ছা, দুটোর মধ্যে বাই হ্যান্ড কোনটাকে করো? আমি দুটোই বাই হার্ট করি। আমি ডাক্তারিও ছাড়তে পারব না, আমি অ্যাক্টিং বা মডেলিং ও ছাড়তে পারব না। আমি দুটোই খুব পছন্দ করি। তো কোনটা বাই হার্ট করি সেটা বলা খুব মুশকিল। অ্যাকচুয়ালি আমার মধ্যে একটা সুইচ আছে। আমি যখন সপ্তাহে ৬ দিন ডাক্তারি করি, তখন আমি কমপ্লিটলি ওটাতেই থাকি, পড়াশুনো করি, পেশেন্ট দেখি, ওটি করি, অপারেশন করি, সব রকম চলছে। বাট যখন আমি সপ্তাহের শেষে এই স্যাটারডে, সানডে যখন আমি অ্যাক্টিং বা মডেলিং করি, তখন আমি ওই সুইচটাকে অফ করে এলা অন করে দিই। তো আমি দুটোই বাই হার্ট করি। আচ্ছা, পেশেন্টরা এলে কি তাড়াতাড়ি ভালো রিকভারি করে? ঠিক আছে। না, না সেরকম কিছু নয়। হ্যাঁ, ট্রিটমেন্ট ঠিকঠাক হলে obviously তাড়াতাড়ি রিকভারি করে। তাহলে এই মুহূর্তে তোমার স্ট্যাটাস কি? মানে রিলেশনশিপ স্ট্যাটাস কি? আ রিলেশনশিপ স্ট্যাটাস এখনো অবধি আমি সেইভাবে ভেবে দেখিনি। আসলে হ্যাঁ, কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো কারণ সারা সপ্তাহটাই আমি মাসের ৩০ টা দিনই আমি খুব ব্যস্ত থাকি। তো রিলেশনশিপ এর জন্য তাকে অনেকটা সময় দিতে হবে। তো সেই সময়টা আমার হাতে নেই। তো অটোমেটিক্যালি কোনো ছেলে আপাতত আমার টিকবে না। তো যদি বলো কি হ্যাঁ, ফিউচারে ২-৩ বছর পর অবশ্যই সেটেল হওয়ার কথা ভাবছি বা হব। অ্যান্ড তখন সেরকমই ছেড়ে চাই যে সবসময় আমার পাশে থাকবে, কেয়ারিং হবে অবভিয়াসলি। অ্যান্ড আমার যে ডাক্তারের ক্যারিয়ারটা আছে এবং আমার মডেলিং আর অ্যাক্টিং যেটাই হোক না কেন, আ সেটাতে যেন সাপোর্টিভ হয়। মানে আমার গ্রোথ এ যেন সবসময় পাশে থাকে। অ্যান্ড অবভিয়াসলি সবসময় আমিও তার পাশে থাকবো। আমি একটা সাপোর্টিভ পার্টনার চাই। আমার ফিন্যান্সিয়াল স্টেবিলিটি তো আমার নিজেরই আছে। তো হ্যাঁ, অবশ্যই সেটাও থাকবে। বাট হ্যাঁ, সাপোর্ট ইস ভেরি ইম্পোর্টেন্ট ফর মি অ্যান্ড কেয়ারিং হওয়াটা খুব দরকার। আচ্ছা, সাপোর্টিং ও হলো, কেয়ারিং ও হলো বা রিচ নাকি স্ট্রাগলার? আম দেখুন যে অ্যাকচুয়াল স্ট্রাগলার হবে সে আল্টিমেটলি তার মানে গোলে পৌঁছে যাবেই। আচ্ছা, তো এবার যদি একটু প্রফেশনাল দিকে আসি, ডাক্তারির দিকে আসি, নাক, কান, গলা, তাই তো? এই ৩ টে নিয়ে। তো ১ম এ যদি আগে কানের কথা জিজ্ঞাসা করি, কারণ আমরা মেক্সিমাম লোকে পডকাস্টটা চোখে দেখছি আর কানে শুনছি। অনেকে হেডফোনেও হয়তো শুনছে।
এই হেডফোনটা ইউজ করা কতটা ক্ষতিকারক? আ দেখুন হেডফোনটা ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক। এই কারণেই বলছি। আবার আমি এটাও বলছি না কি হেডফোন ইউজ করবেন না। ক্ষতিকারক এই কারণে বলছি কারণ একটা যদিও ফরেন বডি বাইরের একটা জিনিস কানে দিয়ে আপনারা শুনছেন। তো অটোমেটিক্যালি কি হচ্ছে সেটাতে ইনফেকশন বলুন বা ব্যাকটেরিয়াল গ্রোথ, ভাইরাল গ্রোথ কানের মধ্যে ঘটছে। এখন মানে বর্ষাকালে আমি যেটা ১০ টার মধ্যে ৮ টা পেশেন্টই দেখি ওব্রোমাইকোসিস। ওব্রোমাইকোসিস মানে যেটা কানের ছাতা, সেটা নিয়ে আসছে। সেটা পুকুরে স্নান করা থেকে হতে পারে, আবার অতিরিক্ত হেডফোন ইউজ করা থেকেও হতে পারে। তো আমার মনে হয় হেডফোন ইউজ করাটা মানে যেটা ইয়াং জেনারেশন খুব বেশি করে। আর স্পেশালি হচ্ছে খুব লাউড ভয়েস এ শোনা। মানে আমাদের কান কিন্তু একটা নির্দিষ্ট ডেসিবেল অব্দি শব্দ সহ্য করতে পারে। তারপরে কিন্তু সেটা কানের ক্ষতিই করে। তো সেটা পরিমিত আওয়াজে যদি মানে একটা সময়সীমা বেঁধে মানে হেডফোন ইউজ করে তাহলে ঠিক আছে। বাট সারাদিনই যদি কানে গুঁজে হেডফোন রাখো তাহলে সেটা চাপ আছে। তাহলে কানে খুলে অবশ্যই করবে। হেডফোন খুলেই পডকাস্ট শোনো। আর সবাইকে শুনতে দাও। আর ভিডিও ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে। আর তাদেরকেও বলো হেডফোন খুলেই শুনতে। যাতে আরো লোকে শুনতে চায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর কমেন্ট করে জানাও এর পরের পডকাস্ট আর কি টপিকে দেখতে চাও। তো আরেকটা যেটা তোমাকে কোয়েশ্চেন করব। উম কানেতে দেখবে অনেক সময় যে একটা গান ঠিক আছে, একটা গানে সাউন্ড মানে সে কম শুনছে। মানে এরকমও তো ডিসব্যালেন্স হয়। তো এইটাকে কিভাবে ঠিক পুনরায় মানে আগের অবস্থায় নিয়ে আসা? দেখো তোমাকে যদি দেখো কি একটা কানে ঠিক শুনছে আরেকটা কানে কম শুনছে, তোমাকে জানতে হবে কি কেন কম শুনছে। ১ম এ তো কানের পর্দাটা পরীক্ষা করতে হবে। তারপরে সেটাতে দেখতে হবে কি কানের পর্দাতে কোনো ফুটো আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা বা রিট্রাকশন যেটাকে বলে আরকি সেগুলো আছে কিনা। তারপরে পরীক্ষা করার পরে আমরা কানে যেহেতু কম শুনছে আমরা পিটিএ, অডিওমেট্রি এই টেস্টগুলো করতে দিই। অ্যান্ড এই টেস্টগুলো করার পরেই জানতে পারি কি ওই কানে কতটা ডেসিবেল সে কম শুনছে। এবার ডিপেন্ড করছে কি, কি ধরনের কম শুনছে। মানে যদি ধরুন কানের পর্দা ফুটো হয়েছে, তাহলে কিন্তু ওটা অপারেশন ছাড়া আর কোনো গতি নেই। তাকে অপারেশন করেই কানের পর্দা জুড়তে হবে এবং তারপরে সে বেটার শুনবে। আবার যদি দেখুন কি কানের যে নার্ভ আছে সেটা নষ্ট হয়েছে অ্যান্ড সেটা কিন্তু অপারেশনে ঠিক হবে না। তখন কানের মেশিন নিতে হবে। তো আমাকে ১ম এ দেখতে হবে কি কানের কোন জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কানের কলটা ক্ষতিগ্রস্ত হয়েছে? নাকি কানের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে? নাকি অন্য কোনো কারণ আছে? অ্যান্ড সেইভাবে আমাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে এবং কানের শোনাটা ফিরিয়ে আসতে হবে। আচ্ছা, যদি কান থেকে একটু অন্য ক্ষেত্রে যাই, নাকে। আমরা নাক বলতে কি বুঝি? যেটা দেখছি সেটাই নাকি নাক বলতে আরো অন্য কিছু আছে? আহ দেখুন নাক তো হ্যাঁ, obviously আমরা যেটা দেখছি সেটাই নাক কিন্তু তার ভেতরেও প্রচুর anatomy, physiology অনেক কিছু চলছে। তো নাক একটা হিউজ সাবজেক্ট। নাকের উপরই ৬-৭ টা বই আছে। তো শুধু তো এটা বলা ভুল হবে কি যেটা দেখছি সেটাই না। আচ্ছা, আচ্ছা কানের ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করি যে আমার কান খারাপ হচ্ছে বা খারাপের দিকে আছে, এটা আমি সাধারণ ব্যক্তি হিসাবে কিভাবে বুঝবো? কান খারাপ হচ্ছে, খারাপের দিকে আছে দেখুন কানটা এমন একটা জিনিস একটু সমস্যা হলেই বোঝা যায়। তো প্রথমত হচ্ছে বলতে পারে কি পেশেন্ট কমপ্লেইন করতে পারে কান দিয়ে রস পড়ছে। অনেকদিন ধরে রস পড়ছে বা কন্টিনিউ পড়ছে বা ছোট থেকে অনেকের পরে গুরুত্ব দেয় না। পরে এসে যখন কানে কম শুনতে শুরু করে তখন বলে কি কান রস পড়ছে। এটা একটা কারণ হতে পারে। ২ হতে পারে কি নরমাল সাউন্ড এ যেটা আমরা এখন কথোপকথন করছি সেটা যেমন নরমালি শুনতে পাচ্ছেন। একটা টাইমের পর কি হবে খুব জোরে কথা বলছেন তারপরেও শুনতে পাচ্ছে না। তো সেটাও একটা কানের সমস্যার কারণ হতে পারে। অনেকে আছে বলে কি কানে কন্টিনিউয়াসলি আওয়াজ হচ্ছে। একটা করে আওয়াজ হচ্ছে বা কন্টিনিউ একটা শব্দ হচ্ছে, শোঁ আওয়াজ হচ্ছে। সেটাও কিন্তু মানে ব এমনি হচ্ছে সেটা কিন্তু হয় না। সেটাও কিন্তু একটা ডিজিজ এর কারণের জন্যই হতে পারে। তো কানের সমস্যার সূত্রপাত অনেকভাবেই হতে পারে। যদি মনে হয় কি কিছু হচ্ছে লাইক কানটা ভারী লাগছে বা কানে আওয়াজ হচ্ছে, সমস্যা হচ্ছে অনেকে বলে কটকট আওয়াজ হচ্ছে, শোঁ আওয়াজ হচ্ছে, কানে রস পড়ছে, কানে কম শুনছি, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। কারণ সেখান থেকেই অনেক রোগের সূত্রপাত হতে পারে। আরেকটা হতে পারে অনেকে বলে কি মাথা ঘোরা। অনেকে বলছে কি কন্টিনিউয়াসলি মাথা ঘুরছে বা বাঁদিক থেকে ডান দিকে ঘুরলে মাথা ঘুরছে, চলতে মাথা ঘোরে বা শোয়া থেকে উঠলে মাথা ঘোরে। হঠাৎ করে মাথা ঘুরে যায় সেটাও কিন্তু একটা কানের সমস্যার কারণ হতে পারে। মেইনলি তো কানে ৩ টে কম্পার্টমেন্ট থাকে। তো ইনার ইয়ার এর সমস্যা হলে কিন্তু মাথা ঘুরতে পারে। তো শুধুমাত্র কানের সমস্যা হলেই কানের সমস্যা হবে সেটা নয়। মাথা ঘোরা বা মাথার কোনো সমস্যাও কিন্তু কানের সাথে যোগ থাকতে পারে। আচ্ছা এরকম কি মানে এই কোয়েশ্চেনটার এতেই আমি যাবো। কানে একটা লাউড সাউন্ড এলো একবার, তারপর থেকে পিছনটা ধরে যায় মাথা। মানে এটাই কি তার কারণ?
দেখুন অনেক সময় জোরে মাইক বাজলে বা খুব জোরে শব্দ হলে আমরা কিছুক্ষণ কানে কম শুনলেও হয়, মাথা ব্যথাও করে। তো আমাদের তো কানের একটা পর্দা আছে অ্যান্ড তারপরে ইনার ইয়ার, মিডল ইয়ার সবকিছুই আছে। তো আ যেটা হয় কি আমরা নির্দিষ্ট ডেসিবেল অব্দি কানের শব্দ সহ্য করতে পারি। ধরুন এই ৬৫ থেকে ৭০ ডেসিবেল অব্দি শব্দটা কানের জন্য সেফ। কিন্তু যখনই সেটা 85 ডেসিবেল ক্রস করে যায় তখন কিন্তু আমাদের কানের পর্দা খুব ক্ষতিকর। এবং মাইক যেকোনো রকম প্রচার বা যাই হোক না কেন যেগুলো লাউড নয়েজ যেগুলো হয় সেগুলো যখন কানে কন্টিনিউয়াসলি আসতে থাকে সেগুলো অবশ্যই 85 ডেসিবেলের অনেক উপরে হয়। সেটা কিন্তু কানে সিভিয়ার ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আরো বেশি সাউন্ড হলে কানের পর্দাও ফেটে যেতে পারে এবং সারা জীবনের মতো মানে পার্মানেন্টলি সে বধির হতে পারে। তো হ্যাঁ, লাউড সাউন্ড কানের জন্য ভীষণ ক্ষতিকর। আচ্ছা, আমরা গ্রামের মঞ্চে বা শহরতলিতেও শুনে থাকি এই কথাটা যে কান দিয়ে নাকি পোকা মাথায় চলে যেতে পারে। এটা কি বাস্তব না মিথ? দেখুন কান থেকে পোকা মাথায় কি করে যাবে? মানে আমাদের তো এক্সটার্নাল অডিটরি ক্যানাল আছে। মানে এক্সটার্নাল ইয়ার যেটা আছে সেটা দিয়ে পোকাটা যাবে। পোকাটা যেতে গেলে মিডল ইয়ারে পৌঁছাতে গেলে কানের পর্দাটাকে বের করতে হবে। আর কানের পর্দা একটা পোকা গিয়ে খেতে, খেতে কানের পর্দা মানে ভেদ করে গেল মানে সেটা কি করে পসিবল? সেটা কোনদিন পসিবল না। তো সেটা অবভিয়াসলি একটা মিথ। কান দিয়ে কখনোই মাথায় পোকা যেতে পারে না। তার আগেই এমন যন্ত্রণা হবে আপনার কি ওটা বার করতে বাধ্য হবে। তো সেটা পসিবল না। আচ্ছা, টাফটারি থেকে এবার যদি একটু আবার মডেলিং অ্যাক্টিং এ ফিরে আসি। আ মানে এতদিন ধরে যতগুলো অ্যাক্টিং করেছো, যতগুলো ক্যারেক্টার প্লে করেছো, তার মধ্যে বেস্ট ক্যারেক্টার কোনটা? বেস্ট ক্যারেক্টার বলতে আমার একটা রিসেন্টলি একটা ওয়েব মানে শুট করলাম। সেই ওয়েবটা রিলিজ হবে পুজোর পরে। তো ওই ক্যারেক্টারটা আমার খুব পছন্দের ক্যারেক্টার। কারণ হচ্ছে ওই ক্যারেক্টারটা আমার থেকে ডিফারেন্ট। আমি নরমালি একটু শান্ত স্বভাবের শান্তশিষ্ট টাইপের মেয়ে। বাট ক্যারেক্টারটা ছিল একটা চুলবুলি খুব মানে কি বলবো মজাদার ক্যারেক্টার। লেডি তো আ লেডি ডন? হ্যাঁ, লেডি ডন টাইপের। তো ওটা হচ্ছে আমার ক্যারেক্টারের থেকে অপোজিট। তো সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আমার মানে খোলস থেকে বেরিয়ে অন্য একটা রোল প্লে করা। তো হ্যাঁ, ওই ক্যারেক্টারটা আমার জন্য খুব পছন্দের। ওটা কোথায় আসবে? কবে আ আসবে? ওটা আমার অ্যাকচুয়ালি বোনের চ্যানেলেই আসবে, ওয়েন্দ্রিলা শর্মা প্রোডাকশন চ্যানেলটাতে। সুইট অ্যান্ড সাওয়ার চিকেন নাম দেওয়া হয়েছে ওয়েবটার। তো পুজোর পর ওটা রিলিজ হবে। স্টোরিটা একটু কিছু বলা যেতে পারে? হ্যাঁ, বলা যেতে পারে। স্টোরিটা এরকম আছে কি একটা মানে এখনকার সমাজে লিভ-ইন ব্যাপারটা তো খুব কমন। আর ওটা এখন নিউ এজ জেনারেশন নিয়ে করা করা হয়েছে। তো ওটা একটা লিভ-ইন কাপল একটা ছেলে আর মেয়ে একসাথে থাকে। অ্যান্ড দুজনের মধ্যে প্রেমের থেকে বন্ধুত্বটা বেশি। অ্যান্ড ১ ঘন্টার মধ্যে মানে ২০ মিনিট ভালো থাকলে ৪০ মিনিট ওরা মারপিট করে ঝগড়া করে। তো কমপ্লিটলি একটা ওরকম রমকম, কমেডি আছে তার মধ্যে, রোমান্স আছে তার মধ্যে অ্যান্ড একটা ঘটনা অ্যান্ড ইমোশনও আছে। তো এরকম টাইপের স্টোরিটা। এটা বেশি কিছু আমি বলব না। বাট দেখলে ভালো লাগবে। কবে আসবে বললে? এটা পুজোর পরেই রিলিজ হবে। পুজোর পরে? কালীপুজোর আগে? হ্যাঁ, আশা করছি কালী পুজোর আগে। তাহলে তোমরা অবশ্যই এদিকে দেখে নিও। চ্যানেলের নিচে দেওয়া থাকবে। আচ্ছা, তুমি যে ঐন্দ্রিনী শর্মার কথা বললে, আ তো উনি মানে কি বলবো, এই সময়টা বা ওই সময়টা কিভাবে ওভারকাম করলে? আ ঐন্দ্রিলাল তো আমার নিজের মানে আমরা ২ বোন আরকি। ছোট থেকেই আমরা একসাথে কাটিয়েছি। তো ওভারকাম করা কোনোদিনই পসিবল না। এখনো ওভারকাম করি। কিন্তু হ্যাঁ, সবসময় কাজের মাধ্যমে সবসময় ভুলে থাকার চেষ্টা করি যাতে মানে আমার প্রবলেমটা এটাই হয় কি যখন আমি কাজের মধ্যে থাকি না, তখন ওর কথাগুলো কন্টিনিউয়াসলি মনে করতে থাকে। তো আমি কখনো এটা ফিলই করি না কি ও নেই। আমি সবসময় ওর প্রেজেন্স ফিল করি। ও সবসময় আমার সাথে আছে এটাই ফিল করি। আর মানে মানুষের শরীরটা না থাকলে যে মানুষটা থাকে না সেটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ও সবসময় আমার সাথে আছে এবং আমার পুরো পরিবারেরই সাথে আছে। মা-বাবা আমার সবসময় আমাদেরই সাথে আছে। অ্যান্ড আমি সবসময় কাজে এই কারণেই ব্যস্ত থাকি যাতে কোনো সময়ই মানে ওর মানে কি হয় যখনই আমি কাজে থাকি না, যখনই বসে থাকি একটু একা সময় কাটাই, তখনই ওর স্মৃতিগুলো এমনভাবে আমাকে আঁকড়ে ধরে কি আমি তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো ওভারকাম আমি এই জন্মে তো করতে পারব না। বাট হ্যাঁ, চলছে লাইফ চলছে। লাইফ তো এগিয়েই যাবে। আচ্ছা, যেটা বলি অ্যাকচুয়ালি লাইফ এগিয়ে যাওয়ার কথাটা ঠিক কিন্তু আমার আর মা-বাবার জন্য লাইফটা আটকেই আছে। কারণ ওই জায়গা থেকে আমরা খুব একটা বেরোতে পারিনি। আর আমার মনে হয় না কোনোদিন বেরোতে পারবো। লাইফ এগিয়ে যায় ঠিকই কিন্তু আমাদের লাইফটা ওকে নিয়েই এগোচ্ছে। এটাই। তোর পরিবেশটা একটু হালকা করি। হুম। তো কিরকম ক্যারেক্টার তুমি ইন ফিউচার করতে চাও বা তোমার কাছে ড্রিম ক্যারেক্টার কোনটা?
অ্যাকচুয়ালি আমার অভিনয় জিনিসটা পছন্দের, আমার ভালো লাগে এবং এটা ইন্সপিরেশন ছোট থেকেই আছে। আর আরেকটাও বোন। কারণ ছোটবেলায় যখন ছিলাম, বোন অভিনয় করত। আর খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। বাট হ্যাঁ, আবৃত্তি, নাটক এগুলো আমি করেছি। তো বড় হওয়ার সাথে, সাথে ডাক্তারিতে ঢুকি অ্যান্ড তারপরে পড়াশোনা নিয়ে এত ব্যস্ত হয়ে যাই আমি করতে পারিনি সেভাবে। তখন বোন সবসময় ইন্সপায়ার করতো, "বোন মানে দিদিভাই স্টার্ট করো, দিদিভাই স্টার্ট করো। এখন যদি না করো তাহলে কি করে হবে?" যেহেতু এমবিবিএস কমপ্লিট করার পরে আমার পিজি শিফট স্টার্ট হয়, পোস্ট গ্র্যাজুয়েশন যেটা। তো অ্যান্ড তার মাঝে আমি একটু গ্যাপ নিয়েছিলাম, চাকরি করতাম অ্যান্ড পড়াশুনো করতাম। তো তখন বোনকে বলেছিলাম কি আমি জাস্ট স্পেশালাইজেশন এর চান্সটা পেয়ে যাই, তারপরে শুরু করব। বাট আমার রেজাল্ট আউট হওয়ার আগেই বোন চলে যায়। তো রেজাল্ট আউট হওয়ার পর যখন আমি এমএসসি এনটিতে চান্স পেলাম, তারপরে আমি ডিসাইড করলাম না এবার শুরু করব। কারণ বোন অনেক বছর আগের থেকেই বলছে, "দিদিভাই স্টার্ট করো।" আমি করিনি। কারণ আমি ভেবেছিলাম কি ডাক্তারির ফিল্ডে আমি আগে নিজে দাঁড়িয়ে যাই। আ যাই হোক, তো ফিউচারে যদি ক্যারেক্টারের কথা বলেন তাহলে আমি সব রকম ক্যারেক্টারই করতে চাই। মানে ভালো ক্যারেক্টার করতে চাই। এরকম না কি শুধু লিড করব বা মেইন ক্যারেক্টার করব সেটা নয়। গুরুত্বপূর্ণ ভালো চরিত্র করতে চাই। হ্যাঁ, যে চরিত্রটা আমার জন্য চ্যালেঞ্জিং হবে, যে চরিত্রটা ভালো হবে, যেটাতে কিছুটা সোশ্যাল মেসেজও মানুষের মনে দিতে পারবো, সেরকম ক্যারেক্টার করতে চাই অবশ্যই। এতদূর যারা পডকাস্টটা দেখছো আশা করছি পডকাস্টটা ভালোই লাগছে। ভালো লাগলে কি করবে? আবারও বলছি জাস্ট একটা লাইক করে দেবে, সাথে কমেন্ট। কমেন্ট করে অবশ্যই জানাও আর কি টপিকের পডকাস্ট দেখতে চাও। আর ম্যাডামের কাছে কি কোয়েশ্চেন আছে সেই কমেন্ট তাড়াতাড়ি কমেন্টগুলো করে ফেলো। আর ম্যাডামের ওয়েব সিরিজ এলে দেখতে কিন্তু হবে, ডেসক্রিপশনে লিঙ্ক অবশ্যই দেয়া থাকবে। তো যেটা তাড়াতাড়ি যে কোয়েশ্চেনটা করবো তোমার মডেলিং সঙ্গে ডাক্তারি করছো। এই যে ডাক্তারি ফিল্ডে কিছুদিন আগে একটা মানে ঘটনা ঘটে গেছে। এখানে তোমার পয়েন্ট অফ ভিউ বা তোমার বক্তব্য। এটা তো আমরা তো হ্যাঁ, আন্দোলনে শামিল ছিলাম এবং কন্টিনিউয়াসলি আন্দোলনটার সাথেই ছিলাম। পয়েন্ট অফ ভিউ বলার কিছু নেই। মানে এটা ডাক্তার বলে না, যার সাথেই মানে কারোরও সাথে হতো, সেটা খুব পাশবিক জিনিস ছিল। এবং যারা করেছে তাদের ইমিডিয়েট সত্যি কথা বলতে শাস্তি হয়ে যাওয়া উচিত ছিল। বাট হ্যাঁ, ইমিডিয়েট শাস্তি হয়ে পাওয়া উচিত এবং ফিউচারে যাতে এই ঘটনাটা না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। এর থেকে বলার কিছু নেই। কারণ শুধু ডাক্তারের সাথে বলে নয়, কারোরও সাথে ঘটতো সেটা খুব অমানবিক এবং পাশবিক। এটা মানে হওয়াটা উচিত নয়। কখনোই উচিত নয়। আর যেতে, যেতে আমাদের অডিয়েন্সের স্পেশাল কিছু টিপস। স্পেশাল টিপস বলতে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি। আমার বেশিরভাগ দেখি পেশেন্ট আসে, কানে ইয়ারবাডস ঢুকিয়ে আনে বা কান খোঁচায়। তো ইয়ারবাডস আর কান খোঁচানোটা একদম করবেন না। ওই জিনিসটা খুব খারাপ। মানে ওটাতে ইনফেকশন আরো বাড়ে। তো যদি কানের কোনো সমস্যা হয় আপনি ডাক্তারের কাছে ডাইরেক্ট চলে যান। কানের পরীক্ষা করে সঙ্গে, সঙ্গে তার ট্রিটমেন্ট বলে দেবে। কিন্তু ওই কান খুঁচিয়ে ইয়ারবাডস দিয়ে এগুলো করবেন না। এতে কিন্তু কানের পর্দাও ফেটে যেতে পারে। এরকমও অনেক হয়। দ্বিতীয়ত যেখানে খুব লাউড মিউজিক হয়, খুব বেশি শব্দ যেখানে, সেখানে একটু এভয়েড করবেন। হেডফোনটা কম ইউজ করবেন। আর বিড়ি, সিগারেট কোনো রকম নেশা যারা করছেন, যেকোনো রকম তামাক জাতীয় নেশা, সেগুলো কম করবেন। কারণ এখন দেখছি মানে প্রচুর পেশেন্ট এরকম আসে ওরাল ক্যান্সার, গলায় ক্যান্সার, মুখে ক্যান্সার। তো এগুলো মানে এদের দেখতে যেমন মর্মান্তিক, আফটার ট্রিটমেন্ট এদের লাইফস্টাইল বলে কিছু থাকে না। সারাটা জীবন কথা বলতে পারে না অ্যান্ড খেতে পারে না, নল দিয়ে নাকের মাধ্যমে খেতে হয়। মানে যদি মানে যারা সিগারেট খাচ্ছেন তাদের যদি মনে হয় কি আল্টিমেট আমাদের কি হতে পারে, তাহলে একবার ENT-র জায়গাতে যাবেন, দেখবেন আর সিগারেট খেতে ইচ্ছে করবে না। অ্যান্ড আর বলব কি যেটা হচ্ছে ঠান্ডা লাগার ব্যাপারটা, আমার ফিল্ডে ঠান্ডা লাগার ব্যাপারটাও আসে। হ্যাঁ, বারবার ঠান্ডা লাগার অনেকের সমস্যা থাকে। তো তাদের বলব ইমিউনিটি বিল্ড আপ করার জন্য প্রপার ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করুন এবং ইমিউনিটি বিল্ড আপ এর জন্য বা খাবার-দাবারটা খুব ইম্পোর্টেন্ট। তো সেটা করুন। ঠান্ডা জল, ঠান্ডা আইসক্রিম সঙ্গে, সঙ্গে খেয়ে আবার সঙ্গে, সঙ্গে গরম এই জিনিসগুলো একটু কম করুন। এটা তো গেল আমার ডাক্তারির কথা। আর যদি মডেলিং অ্যান্ড অ্যাক্টিং ক্যারিয়ারের কথা বলি তাহলে আফটার পুজো, দুর্গাপুজোর পর আমার ওয়েব সিরিজ আসতে চলেছে ওয়েন্দ্রিলা শর্মা প্রোডাকশন চ্যানেলে। অ্যান্ড এটা আমার মনে হয় খুব রিলেটেবল ওয়েব সিরিজ। আপনারা নিজেদের লাইফের সাথে খুব কানেক্ট করতে পারবেন। তো অবশ্যই সেই ওয়েব সিরিজটা গিয়ে দেখুন, ভালো লাগবে। অ্যান্ড অলরেডি বোনের চ্যানেলে বেশ কিছু মিউজিক ভিডিও আছে। সেগুলোও বেশ ভালো, সেগুলোও গিয়ে দেখুন। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কোনো সমস্যা হলে নিজে ডাক্তারি না করে ডাক্তারের কাছে গিয়ে দেখান। এটাই, নিজে ডাক্তারি একদম করবেন না। তো এতক্ষণ পডকাস্টটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় শ্রীরাম।